ভারত এবং চীন এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল সংক্রান্ত একাধিক মঞ্চ এবং ব্লকে আছে। তবে গত বেশ কয়েক বছর ধরে দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। লাদাখে গালওয়ান লড়াইয়ের পর দুই দেশ কার্যত চিরশত্রুতে পরিণত হয়। কোভিড পরবর্তীকালে দুই দেশ কিছুটা কাছাকাছি এলেও সম্পর্ক এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। একদিকে যেমন ট্রাম্পের শুল্ক নীতির জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক লড়াই চলছে চীনের, ঠিক তখনই ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশটি। পরিসংখ্যান বলছে 2025 সালের 1 জানুয়ারি থেকে 9 এপ্রিলের মধ্যে মোট 85,000 ভারতীয়কে ভিসা দিয়েছে চীন। শুধু ভিসা দেওয়াই নয়, ভারতে বসবাসকারী চীনের রাষ্ট্রদূত সু ফেইহং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, আমরা চাই আরও বেশি ভারতীয় বন্ধু চীনে যান, চীনের মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। আরও বেশি ভারতীয় যেন চীনে যেতে পারেন সেজন্য বেশ কিছু ছাড় দিয়েছে চীনের প্রশাসন। ভারতীয়দের এখন আর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে না। চীনের দূতাবাস বা কনসুলেটে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাবে। অল্প দিনের জন্য চীনে গেলে ভারতীয়দের বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। এর ফলে সময় বাঁচবে অনেক। সবচেয়ে বড় কথা, ভিসার ফি আগের চেয়ে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, ব্যবসা এবং পর্যটন দুই ক্ষেত্রে অনেক কম সময়ে ভিসা দেওয়া হচ্ছে। এছাড়াও ভারতীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য চীনের দূতাবাস এবং কনসুলেটগুলো বেশ কিছু প্রমোশন শুরু করেছে। দেশের বিভিন্ন শহর এবং উৎসবগুলি নিয়ে বিশেষ পর্যটন প্যাকেজ তৈরি করা হচ্ছে। শুল্ক নিয়ে কার্যত এক অর্থনৈতিক লড়াই শুরু হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর 145% পর্যন্ত শুল্ক ধার্য করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের উপর 125% শুল্ক চাপিয়ে নিয়েছে চীনও। সম্প্রতি ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং বলেছেন, চীন এবং ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক পরস্পরের পরিপূরক। যুক্তরাষ্ট্র যে শুল্ক নীতি নিয়েছে তার মোকাবেলায় দুই দেশ পরস্পরকে সাহায্য করতে পারে। ইউজিং বলেছেন, আমেরিকা যে শুল্ক যুদ্ধ শুরু করেছে তাতে কারো হার বা জিত হবে না। পশ্চিমা 4 দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। সের্গেই নারিশকিন মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তবে মস্কো পুরো সামরিক জোটটির ক্ষতি করবে। তবে প্রথমে ভুক্তভোগী হবে পোল্যান্ড, লিথুয়েনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের লক্ষ্য পূরণ হলে মস্কো যে ইউরোপের সাবেক পূর্ব ব্লকের সদস্যদের দিকে নজর ফেরাবে, রুশ কর্মকর্তার এই মন্তব্য এমন আশঙ্কাকে আরও জোরালো করছে। নারিশকিন ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে ইউরোপীয় মহাদেশে বর্তমান বড় অত্যন্ত বিপজ্জনক সংকটের জন্য দায়ী করেন। তিনি বলেন, পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো বিশেষভাবে আগ্রাসী, অন্তত কথার ক্ষেত্রে এরা ক্রমাগত যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, তাদের এটা বোঝা উচিত, যদিও তারা এখনও তা না বোঝে যে উত্তর আটলান্টিক জোট যদি ইউনিয়ন স্টেটের বিরুদ্ধে আগ্রাসন চালায় তবে অবশ্যই পুরো ন্যাটো জোট ক্ষতির মুখে পড়বে। তবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে সেই রাজনৈতিক মহলগুলোর সদস্যরা যারা পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোতে এ ধরনের ভাবনার ধারক। এছাড়া পোল্যান্ড সম্প্রতি পরমাণু অস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে বলে নারিশকিন বিশেষভাবে উল্লেখ করেন। গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন, ফ্রান্স ইউরোপীয় মিত্রদের জন্য তার পারমাণবিক ছাতা সম্প্রসারিত করতে পারে। এর প্রতিক্রিয়ায় পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, এই পদক্ষেপ পোল্যান্ডের নিরাপত্তার জন্য লাভজনক হবে। রুশ গোয়েন্দা প্রধান আরও দাবি করেন, পোল্যান্ড বেলারুশ ও কালিনিনগ্রাদ অঞ্চলের সীমান্ত বরাবর প্রায় 20 লাখ ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বসানোর পরিকল্পনা করছে। এদিকে গত মাসে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো ঘোষণা দেয় রাশিয়ার আক্রমণাত্মক অবস্থানের আশঙ্কায় তারা অটোয়া কনভেনশন থেকে সরে আসছে। আন্তর্জাতিক এই চুক্তি স্থল মাইন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া নারিশকিন শান্তি আলোচনা নিয়ে রাশিয়ার কৌশলগত লক্ষ্য পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, ক্রেমলিন চায় ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক এবং তারা নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদ মুক্তকরণ চায়। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, এ ধরনের ছাড় রাশিয়ার সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষাকে আরও উৎসাহিত করবে এবং তাদের নতুন করে সজ্জিত হয়ে ইউরোপের আরও গভীরে অগ্রসর হওয়ার সুযোগ করে দেবে।
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইরান সমর্থিত ইয়েমেনি হুথি যোদ্ধারা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপদে পড়েছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট হুথিরা কিভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত প্রেসারকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাচ্ছে হুথিরা। ওই প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না। ন্যাশনাল ইন্টারেস্টের মতে, মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও হুথিরা লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় 2 বছর ধরে কৌশলগত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে। ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, হুথিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি, ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর এবং এইডেন উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। ফিলিস্তিনের মজলুম জনতার সমর্থনে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অপ্রতিরোধ্য প্রাণঘাতী শক্তি ব্যবহার করে হুথিরা হামলা চালিয়ে যাবে বলে জানায়। জ্যেষ্ঠ হুথি নেতা মোহাম্মদ আলী আল হুথি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় তাদের কিছুই হয়নি এবং তাদের বিরুদ্ধে স্থল হামলা চালালেও তা ব্যর্থ হবে। শোনা যাচ্ছে, ইয়েমেনে নিজেদের বোমা হামলা কমিয়ে আনবে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই চলছে স্থল অভিযানের পরিকল্পনা। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছে না। যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক সমালোচনার মধ্যেও ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে মৃত্যুর মিছিল থামছেই না। নৃশংস এই হত্যাযজ্ঞ থেকে বাদ পড়ছে না শিশুরাও। চলমান স্থল ও বিমান হামলার মধ্যে মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিরল সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ গাজা উপত্যকার উত্তরাঞ্চল সফর করবেন। তবে এই সফরের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে 2 মাসের যুদ্ধবিরতি চুক্তির অবসান ঘটিয়ে গত 18 মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের নতুন এই অভিযানে গাজা উপত্যকায় 1000-এর বেশি মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা থেকে রেহাই পাচ্ছে না উপত্যকার হাসপাতালও। নতুন অভিযানে ইসরায়েলি বাহিনী উপত্যকার বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করায় প্রাণ বাঁচাতে গাজার হাজার হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন। এদিকে ইসরায়েলের দেওয়া 6 সপ্তাহের নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। চুক্তির অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছিল ইসরায়েল। যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার শর্ত দিলেও তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ অথবা গাজা থেকে সৈন্য প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিকে নতুন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মঙ্গলবার 15 এপ্রিল ফোনে নেতানিয়াহুর কথা হয়। এ সময় তিনি ম্যাক্রোকে বলেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সন্ত্রাসের জন্য এটি বিশাল পুরস্কার হবে। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট জানান, আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। এরপরেই যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার সঙ্গে ফোনে কথা বলবেন, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা জানিয়েছে এই দখলদার। ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন। ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশ জারি করে বিশ্বকে টালমাটাল করে চলেছেন ট্রাম্প।
শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার নীতি নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে গোটা দুনিয়া জুড়ে। এবার এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেনের দাবি সবকিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার 100 দিনের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণে ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ট্রাম্পের সরকার। একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। বুধবার 16 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে স্থানীয় মঙ্গলবার প্রথমবারের জন্য জনসম্মুখে আসেন জো বাইডেন। এদিকে শিকাগোতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন বাইডেন। এ সময় আমেরিকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নেই বলে দাবি করেন তিনি। বাইডেন জানান, ট্রাম্প ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে যা করেছেন তাকে মোটেই ইতিবাচক বলা যায় না। ট্রাম্পের শাসনকালে আমেরিকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন। বাইডেন বলেন, আমরা এত বিভক্ত জাতি হিসাবে এভাবে চলতে পারি না। আমি যেমন বলেছি, আমি অনেকদিন ধরে ওটা করে আসছি। এটা কখনোই এত বিভক্ত ছিল না। যদিও বাইডেনের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে চাইছে না ট্রাম্প প্রশাসন। বাইডেনের ওই বক্তৃতার পরেই তার সমালোচনা করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট। তার দাবি, ঘুমাতে যাওয়ার সময় এই বক্তৃতা দিয়েছেন বাইডেন। একই সঙ্গে বাইডেন মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করে হোয়াইট হাউস। সামাজিক সুরক্ষা খর্ব করার বিষয়টিও অস্বীকার করেছে হোয়াইট হাউস। ক্যারোলাইনে লিভিট বলেন, আমেরিকার করদাতা নাগরিকদের প্রতি ট্রাম্প দায়বদ্ধ। তাদের সামাজিক সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। সৌরঝড় শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। সূর্যের পৃষ্ঠ থেকে নির্গত শক্তিশালী বিকিরণ ও চার্জিত কণার বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয় সৌরঝড়ের। এই ঝড়ের সময় স্যাটেলাইট যোগাযোগ, জিপিএস, রেডিও তরঙ্গ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটে থাকে। বর্তমান যুগে আমরা যতটা প্রযুক্তি নির্ভর জীবনযাপন করছি, ততটাই নির্ভরশীল হয়ে পড়েছি বিদ্যুৎ ও ইন্টারনেটের উপর। কিন্তু হঠাৎ করেই যদি এই দুই ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটে, বিজ্ঞানীরা এমন একটি আশঙ্কার কথাই জানিয়েছেন, যে কোনো সময় শক্তিশালী একটি সৌরঝড়ের আশঙ্কা। এতে বিশ্বজুড়ে দেখা দিতে পারে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যে কোনো মুহূর্তে বড় আকারের এক সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে। বিজ্ঞানীদের ভাষায় সৌরঝড় হচ্ছে এমন এক প্রাকৃতিক দুর্যোগ যার প্রভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে। এতে করে সৌর তরঙ্গ বা সূর্য থেকে নির্গত তেজস্ক্রিয় কণাগুলো সহজেই পৃথিবীর প্রযুক্তি ব্যবস্থায় আঘাত হানতে পারে। সৌরঝড়ের প্রভাবে স্যাটেলাইট নষ্ট হওয়া, বিদ্যুৎ গ্রিডের ত্রুটি, এমনকি মোবাইল ও নেভিগেশন সিস্টেমও ব্যর্থ হতে পারে। আর এই বিপর্যয় একবার শুরু হলে তার প্রভাব একদিন বা দুদিন নয়, হতে পারে কয়েক সপ্তাহ কিংবা মাসব্যাপী। জানা যায়, পৃথিবীতে সবশেষ বড় আকারের সৌরঝড় আঘাত এনেছিল 1250 বছর আগে। এই ঘটনাকে বলা হয় মিয়াকি ইভেন্ট। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্টের মতোই হতে পারে। এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স বলেন, আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে বিপর্যয় ঘটাতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি বিস্ময়কর হলেও এমন ঘটনা বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য উদ্বেগের। যদি আবার মিয়াকির মতো কোনো ঘটনা ঘটে, তবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখতে হবে। সৌরঝড়ের কারণে জনজীবন থমকে যেতে পারে বলেও শঙ্কা ম্যাথিউ ওয়েন্সের। তিনি বলেন, বড় আকারের কোনো সৌরঝড় আঘাত হানার ঘটনা আগে থেকে জানার সুযোগ কম। এমনটা ঘটলে 18 ঘন্টা আগে কিছুটা আন্দাজ করা যেতে পারে। এছাড়া ঝড়ের কারণে স্যাটেলাইট বিকল হলে অনেক সংকট তৈরি হবে। বিমান চলাচলেও বিভ্রাট দেখা যাবে। 1859 সালে পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় ক্যারিংটন ইভেন্ট নামে পরিচিত ঝড়ের সময় আকাশে বিস্ময়কর অরোরা দেখা গেলেও সারা বিশ্বের টেলিগ্রাফ সিস্টেম বিকল হয়ে যায়। পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি ক্যারিংটন ইভেন্টের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে দাবি করা হচ্ছে।